আসসালামু আলাইকুম। পড়ছি গল্প নেতার পতন। লিখেছেন প্রিয়তা। পর্ব ৩২। সিঁড়ি বেয়ে ওপরের ঘর থেকে নেমে আসছে দিগন্ত। কোলে এক ছোট্ট কিশোরী আষ্টে পৃষ্ঠে মিশে আছে ওর বুকের সাথে। জিনিয়ার মিয়ে যাওয়া মুখটা বিবর্ণ হয়ে আছে, চোখ দুটো বন্ধ। দিগন্ত পরম মমতায় ওকে নিয়ে নিচে নামলো। সিঁড়ি বেয়ে নামার সময়ও এতটাই সতর্কতা অবলম্বন করেছিল যেন জিনিয়া কোনো কাচের পুতুল, একটু এদিক সেদিক হলেই যেন সর্বনাশ হয়ে যাবে। সোফায় বসে তীক্ষ্ণ চোখে এই দৃশ্য অবলোকন করলেন মেহরাজ সাহেব। তার মুখশ্রী এখনও থমথমে। পাশে দাঁড়িয়ে মুয়াজ মনে মনে চটফট করছে। দিগন্তের কি কাণ্ডজ্ঞান লোক পেল নাকি? বাপের সামনে তার মেয়েকে কেউ এভাবে নিয়ে আসে? জিনিয়া এখনও শক্ত করে খামচে ধরে আছে দিগন্তের শার্টের বুকের পাশটা। দিগন্ত খুব ধীরে ওকে উদ্দেশ্য করে বলল, সোফায় বসিয়ে দেব, বসে থাকতে পারবে? জিনিয়া নড়ে চড়ে না, চোখ মেলে তাকায় না, শুধু আর একটু সিধিয়ে যায় ওর বুকের উষ্ণতায়। সেই তখন থেকেই সে এভাবেই ওকে আঁকড়ে ধরে আছে, আর সেজন্যই ওকে ওভাবে কোলে নিয়েই নামতে হয়েছে দিগন্তকে। এমনিতেও ভাঙা পা নিয়ে সিঁড়ি দিয়ে নামা সম্ভব ছিল না, কোলে করেই নামাতে হতো। কিন্তু সচরাচর ও তো আর এতটা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরতো না। দিগন্ত বুঝলো জিনিয়া এখন কোল থেকে নামতে চায় না। সে গলার স্বর আর একটু নামিয়ে ফিসফিস করে বলল, তোমার পাপা আছে এখানে, ওনার পাশে বসিয়ে দেব? এবার চোখ মেলে তাকালো জিনিয়া। দিগন্তের বাহু থেকে বিড়ালের মতো দুটো চোখ বড় বড় করে পাশে উকি দিতেই দেখলো ওর বাবা তাকিয়ে আছে। ওকে তাকাতে দেখে বাহু মেলে কাছে ডাকলেন তিনি। দিগন্ত সাবধানে এগিয়ে গিয়ে ওকে বসিয়ে দিল ওর বাবার পাশে। মুহূর্তেই দিগন্তের বুক ছেড়ে দিয়ে সে আশ্রয় নিল বাবার বুকে। চোখ বন্ধ করে নিথর দেহটা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল বাবার কোলে। এখন সে কোনো কথা বলতে চায় না, বড্ড ক্লান্ত লাগছে ওর। কড়া ঘুমের ঔষধ, পায়ের টনটনে ব্যথা আর প্যানিক অ্যাটাক, সব মিলিয়ে মেয়েটার উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। মেহরাজ সাহেব শান্ত কণ্ঠে বললেন, তোমার হাতের ট্রিটমেন্ট দরকার এখনই, আর দাঁড়িয়ে থেকো না, হসপিটালের জন্য বেরিয়ে পড়ো। দিগন্ত যেন এমন কোনো কথার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। এত কিছু ঘটে গেল, অথচ মেহরাজ সাহেব এতটা শান্ত, আবার ওকেও সরাসরি চলে যেতে বলছেন। তিনি কোনো কিছু জানতে চাইলেন না, কিংবা ঘটনার বর্ণনা শুনে কাউকে অভিযুক্তও করলেন না। হঠাৎ করেই মানুষটা কেমন যেন নীরব আর রহস্যময় হয়ে গেলেন। দিগন্ত কুলহারা হয়ে দাঁড়িয়ে আছে। চাতক পাখির মতো তৃষ্ণার্ত চাহনিতে সে তাকিয়ে রইল মেহরাজ সাহেবের দিকে। লোকটার কথা যেন কিছুতেই ওর মাথায় ঢুকছে না। মেহরাজ সাহেব ফের মুয়াজের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বললেন, ওকে নিয়ে যাও মুয়াজ, হাতের ক্ষত প্রায় শুকিয়ে এলো বলে। দেরিতে গেলে পরবর্তীতে বিরাট কিছু ঘটে যেতে পারে। দিগন্তের মনে হলো মেহরাজ সাহেব তাকে যে কোনোভাবে এখান থেকে সির্ফ বিদায় করতে চাইছেন। কপালে সংশয়ের ভাঁজ ফেলে দিগন্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল। ও যেন নড়ার শক্তিও হারিয়ে ফেলেছে। দিগন্তের কাঁধ ঝাঁকিয়ে মুয়াজ নিচু স্বরে তাগাদে দিল, চল। রাজপথ দাপিয়ে এগিয়ে যাচ্ছে মিডনাইট ব্ল্যাক কারটা। সাই সাই শব্দে ছুটে চলা ল্যাম্পপোস্টের আবছা আলোয় দিগন্তের বাম হাতের সাদা ব্যান্ডেজটা চকচক করছে। গাড়ির ভেতর পিনপতন নীরবতা। দিগন্তের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ থাকলেও মুয়াজের মধ্যে দেখা গেল ভিন্ন কৌতূহল। সে আর চোখে দিগন্তকে দেখছে আর মিটিমিটি হাসছে। দিগন্ত বেশ খানিকক্ষণ ধরে সেসব খেয়াল করলেও কিছু বলছিল না। একসময় ধৈর্য হারিয়ে ত্যক্ত স্বরে বলে উঠল, কি? মুয়াজ পাল্টা প্রশ্ন ছুড়ল, কি? কি? মুয়াজ এবার কণ্ঠে কৌতুক ঢেলে বলল, সেটাই তো জানতে চাচ্ছিলি, কি করছিলি ভেতরে? দিগন্ত বিরক্তি নিয়ে সোজা হয়ে বসে বলল, কি করছিলাম তুই জানিস না? যা জানতাম তা তো আর দেখলাম না, বরং যা জানতাম না তাই দেখলাম। দিগন্ত কোনা চোখে তাকালো ওর দিকে, তীক্ষ্ণ কণ্ঠে বলল, যেমন? মুয়াজ ভাবলেশহীন উত্তর দিল, বিদ্রুপ করে বলল, এই যেমন ধর, মাত্রাতিরিক্ত অপছন্দের মেয়ের খুব কাছাকাছি গিয়ে ঘাড় বাঁকিয়ে গাঢ়। ওর কথাটা কেটে দিয়ে দিগন্ত বলে উঠল, বেশি উত্তেজিত হয়ে পড়েছিল তাই। ফের মুয়াজ ওর কথা কেড়ে নিয়ে বলল, তাই তুই উত্তেজনা বাড়িয়ে দিয়ে চুমু খেয়ে নিলি, তাও আবার এমন চুমু? দিগন্ত অস্বস্তিতে পড়ল বোধ হয়, কিন্তু সে তাতে পাত্তা দিতে চাইল না। গলার স্বর দৃঢ় রেখে বলল, তোর লজ্জা করে না লুকিয়ে মানুষের প্রাইভেট মোমেন্ট চেক করতে, আবার বেহায়ের মতো মুখেও আনছিস? মুয়াজ এবার ফেটে পড়ল হাসিতে। হাসি সামলে কোনো মতে বলল, সিরিয়াসলি? তোদের প্রাইভেট টাইম? আমি কিভাবে জানবো যে সারা দিন যার সাথে কামড়াকামড়ি করিস তাকে একা পেয়ে তুই এবার চুমাচুমি শুরু করবি? আমি তো ভেবেছিলাম মেয়েটাকে আছাড় মেরে দুনিয়া থেকেই না আবার বিতাড়িত করিস, সেই ভয় থেকেই তো দেখতে গিয়েছিলাম। দিগন্ত ধমকে উঠে বলল, রাখ তো তোর ফালতু কথা।
মুয়াজ মুখ টিপে হাসছে। থামার কোনো প্রয়োজনই বোধ করছে না সে। ফের ঠেস মেরে বলল, প্রথমবারই এমন হামলে পড়লি? অসুস্থ মেয়েটা তো আরও নিস্তেজ হয়ে পড়েছে। দিগন্ত এবার চিৎকার করে উঠল, কিচ্ছু বলছি না বলে যা খুশি বলছিস, তো সমস্যা কি? হ্যাঁ, অ্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, ওকে? মুয়াজ আকস্মিক কষে ব্রেক চাপল। সাই সাই করে ছুটতে থাকা গাড়িটা ঝাঁকুনি দিয়ে মাঝ রাস্তায় থেমে গেল। দিগন্তের শেষ কথাগুলো মুয়াজের কানে যেন গরম সীসার মতো বিঁধল। প্রথমবার নয়, তার মানে এটা কততম বার? মুয়াজ চোখ বড় বড় করে দিগন্তের দিকে তাকালো। চরম অবাক হয়ে বলল, ফার্স্ট টাইম নয় মানে? কি বলছিস এসব? কখন কি করলি? কিভাবে? আমি জানলামও না। তলে তলে এত কিছু চলছে, আর সবার সামনে এমন ব্যবহার করিস যেন জনমের শত্রু। কাহিনী একটু খুলে বলতো শুনি। দিগন্ত নিজেই নিজের উপর বিরক্ত হলো এবার। মুখ ফসকে কথাটা বলেও যে বেশ বড়সড় বিপদে পড়েছে তা মুয়াজের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও জানালার বাইরে তাকিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মুয়াজ ছাড়ার পাত্র নয়। সে স্টিয়ারিং ছেড়ে দিয়ে এক প্রকার জেরা করার ভঙ্গিতে দিগন্তের দিকে শরীর ঝুঁকিয়ে দিল। দিগন্ত বিরক্তিকর এক চ শব্দ উচ্চারণ করে বলল, আরে আজব, এভাবে গায়ের উপর উঠে আসছিস কেন? মুয়াজ একদম দিগন্তের মুখের কাছে ঝুঁকে এসে বলল, দরকার হলে আমি এখন তোর ঘাড়ে চড়ে বসে থাকবো। সত্যি করে বল দিগন্ত, কি কি করেছিস? একদম শেষ পর্যন্ত চলে গেছিস? হোয়াট দ্য, আরে ও গন ম্যাড? তাহলে বলছিস না কেন? দিগন্ত দীর্ঘশ্বাস ফেলল। এই নাছরবান্দার সত্যিটা না শুনে ছাড়বে না। সে অসহায়ের মতো জানালার বাইরে তাকিয়ে বলল, হসপিটালে একবার হয়েছে। মুয়াজ কপাল কুঁচকে চরম বিষয় নিয়ে শুধালো, হসপিটালে? দিগন্ত আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, হ্যাঁ, হসপিটালে। সেদিন যে আমরা ওকে নিয়ে এলাম রাতে, তখন। কখন? আমি দেখলাম না তো। তুই আসলে একটা ফালতু। এত কিছু জানতে চাস কেন? তুই বলবি নাকি আমি অন্য কিছু ভেবে নেব? যা খুশি ভেবে বসে থাক, যা। ঠিক আছে, আমি তবে জিনিয়ার বাবাকেই বলছি বিষয়টা। দিগন্ত আঁতকে উঠে বলল, হোয়াট? হ্যাঁ, তার মেয়ের কেউ ইজ্জত হরণ করলো, আর সেটা তিনি উকিল হয়ে না জানলে কেমনে হয়? দিগন্ত দাঁতে দাঁত চেপে বলল, তুই আমাকে ধর্ষক বলছিস নাকি? তুই আমাকে সেটাই ভাবতে বাধ্য করছিস। দিগন্তের মন খারাপ হয়ে গেল আচমকা। নরম হয়ে জানালার বাইরে চোখ রেখে খুব ধীর স্থির স্বরে বলতে শুরু করলো, সেদিন হসপিটালে যখন নিয়ে গেলাম, তখনও ট্রিটমেন্ট শেষে ও আমাকে আঁকড়ে ধরে রেখেছিল না, কিছুতেই যেতে দিচ্ছিল না, মনে আছে? হ্যাঁ তো। তখন যখন তোরা সবাই বেরিয়ে গেলি, ঘরটা নিঝুম হয়ে এলো। মেয়েটা ঘুমের ঘোরেও আমার হাতটা শক্ত করে ধরে বিড়বিড় করে কাঁদছিল। ওকে আমি ছাড়াতে পারছিলামও না, আর চাইছিলামও না। হঠাৎ উঠে বসে পড়ল, সারা শরীর কাঁপছিল। আমি বললাম, কি হয়েছে? ভয় পেও না, আমি আছি। আচমকা ফিরে তাকিয়েছিল কিছুক্ষণ, এরপর কিছু না বলেই এলোপাথারি চুমু খেয়েছে আমার সারা মুখে। আমি বুঝতেও পারছিলাম না যে কি হচ্ছে ও কি করছে। আমাকে এরপর শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমার ভয় করছে খুব। মিস্টার চৌধুরী, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো বলেন, আমার খুব ভয় করছে। রক্তমাখানো হাতটা আমাকে ধরে ফেলে যদি, কে বাঁচাবে আমাকে? আপনি আজকের মতো সুপার হিরো হয়ে আমাকে বাঁচাবেন তো? পাপাও না থাকলে? বলুন, বলুন। জানিস, ও উন্মাদের মতো করছিল, শ্বাস প্রশ্বাস ঊর্ধ্বমুখী ছিল। আমি ডক্টর ডাকবো, ওর কথা বুঝবো, না কি করব দিশা পাচ্ছিলাম না। তার ওপর ওর পাগলামি। আমার কোলে চড়ে গলা আঁকড়ে ধরেছিল। আমার কতটা অস্থির লাগছিল জানিস? জীবনে কখনো তো কোনো মেয়ের এত কাছে যাইনি আমি। নারী স্পর্শই তো নতুন। তার উপর এতটা গা ঘেঁষেছিল, এলোমেলো চুমু খাচ্ছিল। তবুও নিজেকে সামলেছি, বিশ্বাস কর। কিন্তু ঝামেলা তো বাঁধল পরে, যখন আমি বললাম, আমি আছি, আমি বাঁচাবো, তুমি শান্ত হও। ব্যাস, হয়ে গেল আমার দ্বারা ভুল। 1 সেকেন্ড না পেরোতেই ঠোঁটের ওপর হামলে পড়ল ও। আমি তখন দিক দুনিয়ার কিছুই টের পাচ্ছিলাম না। সব যেন ঝাপসা হয়ে গেল, আর ব্রেন ফাঁকা। ও অনেকক্ষণ আমাকে এভাবে ধরে রেখেছিল, এরপর গলা জড়িয়ে ধরে বসেছিল। খুব দ্রুতই ঘুমে তলিয়ে গেছিল, সম্ভবত ঘুমের ঔষধের জন্য। আমার যখন হুঁশ ফিরেছে আমি নিজেও জানি না। সেদিন রাতটা আমার জন্য কেমন কেটেছে তা কাউকে বলে বোঝানোর ভাষা আমার জানা নেই। কিন্তু বেয়াদ্দবটা কি অদ্ভুত তুই ভাব। পরের দিন যখন গিয়েছে সেখানে, আমাকে সে পাত্তাই দেয় না, যেন আজ প্রথম দেখলো। অথচ আমাকে এলোমেলো করে আমার দুনিয়া ঘুরিয়ে দিয়েছে। ওকে দেখলেই কেমন লাগে, মনে হয় আমার নিজের জিনিস, আপন সম্পদ। এরপর বেয়াদ্দব ফাজিল কি করলো? আমাকে বলে কি না ও শাওনকে বিয়ে করে সংসার করবে।
বুড়ি বুড়ি বাচ্চা পয়দা করবে। তুই জানিস না তখন মন চাচ্ছিল ওই শাওন আর ওকে দুটোকে মেরে পুঁতে ফেলি। এরপর কতবার যে সে আদর পাওয়ার তৃষ্ণা আমার জেগেছে তা আমি গুনেও শেষ করতে পারবো না। কণ্ঠে ধরা দিল কাতরতা। দিগন্ত কাতর কণ্ঠে বলল, দেখিস, কালকেও এমন ভাব করবে যেন কিছুই হয়নি। কিছুই করেনি ও। এমনকি যদি এটাও বলে বসে, কে দিগন্ত, আমি চিনি না তাকে, তাতেও আমি একটু অবাক হব না। এটাও বলতেই পারে, যে মেয়ে নিজে আমাকে পাগল বানিয়েই ওভাবে ভুলে যেতে পেরেছে, সেখানে আজ তো আমি ওকে যেচে বুচে বুকে টেনেছি। মুয়াজ কেবল এক অবাক শ্রোতা হয়ে সবটা শুনে গেল। সিটে সোজা হয়ে বসে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। আচমকা করতালি বাজিয়ে বলে উঠল, বাহ বাহ বাহ! বন্ধু, কত কিছুই না ঘটে গেল আমার চোখের আড়ালে। বন্ধু বিয়ে না করে মোটামুটি হাফ বাসর সেরে ফেলেছে, আর আমি ব্যাককল মুয়াজ এখনো সিঙ্গেল। ছি! এক গামলা পানিতে এখন আমার ডুবে মরা উচিত। আমাদেরও ডুবে মরা উচিত। এত কিছু কাহিনী হয়ে গেছে, আমরাও জানতাম না, মাত্রই জানতে পারলাম। এজন্যই বলতে চাইনি এসব তোকে। ফের মজা নিচ্ছিস? মুয়াজ এবার ঘুরে বসলো ওর দিকে, মুখভঙ্গি একদম সিরিয়াস করে বলল, জিনের এসব ভুলে যাওয়াটা কিন্তু একদমই স্বাভাবিক না। না তো সেদিন ওর পূর্ণ চেতনা ছিল, আর না তো আজ ছিল। তাহলে ওর মনে থাকবে কি করে? অবচেতন হলেও এটা যে দিগন্ত, সেটা তো ঠিকই ওর মনে থাকে। তাহলে সুস্থ মস্তিষ্কে ও আমাকে আর কাছে টানে না কেন? মজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই কেনর উত্তর একমাত্র ওর কাছেই আছে। দিগন্ত স্তব্ধ শ্বাস ছাড়ল। এই কেনর উত্তর পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আর না সে যেচে কিছু জানতে চাইবে। ওর আত্মসম্মান আর ভালোবাসা দুটো এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে। রাতের শেষ প্রহর। বসার ঘরের সোফাতেই অঘরে ঘুমিয়ে আছে জিনিয়া। তার পাশেই ফ্লোরে বসে সোফায় মাথা ঠেকিয়ে ঘুমিয়েছে রাত্রি। ওদিকে স্টাডি রুমে টিমটিমে আলো জ্বলছে। মুখোমুখি বসে আছেন মেহরাজ সাহেব আর আফজাল চৌধুরী। আফজাল চৌধুরীর চোখে কৌতূহল, আর মেহরাজ সাহেবের চোয়াল শক্ত হয়ে আছে। মেহরাজ সাহেব ঘটনা ঘটার সাথে সাথে আফজাল চৌধুরীকে সব জানিয়েছেন। মূলত ব্যক্তিগত এবং জরুরি কিছু কথা বলার প্রয়োজনে মেহরাজ সাহেব দিগন্তকে তাড়িয়েছেন। আফজাল সাহেব বললেন, দেখো মেহরাজ, তোমাকে আমি আগেই বলেছিলাম জিনিয়াকে ইলেকশন শেষ না হওয়া অবধি চৌধুরী বাড়ি নিয়ে রাখতে। এখানে ও সেফ না। একের পর এক বিপদ লেগেই আছে। তুমি তো আমার কোনো কথাই শুনছো না। গম্ভীর কণ্ঠে মেহরাজ সাহেব উচ্চারণ করলেন, শুনছি না, তার কারণ আছে। কারণ আছেই বলো শুধু। কী কারণ তা তো বলো না। হসপিটালে সেদিনের সব ঘটনায় গ্লাসের ওপার থেকে কিছুটা দেখেছিলেন মেহরাজ সাহেব। তিনি যখন ভেতরে ঢুকতে যাবেন তখনই দেখেছিলেন দিগন্তের ঠোঁট আঁকড়ে ধরে রেখেছে জিনিয়া। দৃশ্যটা যেন তাকে পাথর করে দিয়েছিল। সেখানে হাঙ্গামা করা মানে সবার অসুবিধা, আর দিগন্তের ক্যারিয়ারে দাগ। তাই তিনি নীরব ছিলেন। আর দিগন্ত তখনই নিজেকে সরিয়ে নিয়েছিল জিনিয়ার কাছ থেকে। এরপর তিনি খুব চোখে চোখে রেখেছেন মেয়েকে। তবে তার মন বলছে আজ রাতেও আবার কিছু একটা ঘটেছে। ওভাবে দিগন্তর কোলে লেপ্টে থাকার মতো মেয়ে তো সে জন্ম দেয়নি। মেহরাজ সাহেব সবটা খুলে বললেন আফজাল চৌধুরীকে। সব শুনে আফজাল চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন, মাথা ঝাঁকিয়ে বললেন, তুমিই তো বলেছিলে ওরা একটা টিম হোক, ওদের মধ্যে সখ্যতা আছে, সে তো ভালো কথা। এটাকে সখ্যতা বলে না চৌধুরী সাহেব, এটা অন্য ধারার সম্পর্ক। এখানে থেকেই যদি এত কিছু ঘটে যায়, তবে বাড়ি নিয়ে গেলে তো ওরা লাইসেন্স পেয়ে বসবে। ঠিক আছে, তাহলে লাইসেন্স করেই নিয়ে যাই বরং। মেহরাজ সাহেব চমকে উঠে তাকালেন, অস্ফুট স্বরে বললেন, মানে? পর্ব ৩৩। বসার ঘরে পিনপতন নীরবতা। বাইরের তপ্ত রোদের চেয়েও অনেক বেশি উত্তপ্ত হয়ে আছে ঘরের ভেতরের পরিবেশ। এসি চলছে, ঘরটা বেশ শীতল থাকার কথা। তবুও বিন্দু বিন্দু ঘাম জমেছে মেহরাজ সাহেবের কপালে। মুখে যতটাই কাঠিন্য ধরে রাখুন না কেন, মনে মনে তিনি বেশ ভীত হয়ে আছেন। বুকের ভেতরটা কেমন যেন ধুপধুপ করছে। নির্ঘাত প্রেশারটা বেড়ে গেছে। এই বুঝি স্ট্রোকটা হলো বলে। সামনে তার মেয়ে বসে ফুঁসছে। নিজের মেয়ের রাগের কাছে আজ তিনি নিজেই যেন আত্মসমর্পণ করতে চাইছেন। তবুও নিজেকে এক শক্ত খোলসে বন্দি করে রেখেছেন। জিনেয়াকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না তার মনের ভেতরের এলোমেলো অবস্থা। নিজের কথায় অটল থেকে যেভাবে হোক আজ ওকে রাজি করাতেই হবে। সোফায় বাবু হয়ে বসে আছে জিনিয়া। ওর ঠিক পাশেই হাত ভাঁজ করে দাঁড়িয়ে রাত্রি। জিনিয়া নাক ফুলিয়ে ফুসফুস করে শ্বাস ছাড়ছে। ওর কান আর নাকের আগা লাল হয়ে গাল দুটো একদম টমেটোর মতো হয়ে আছে। ফুসফুস করার একমাত্র কারণ হলো কিছুক্ষণ আগেই ওর বাবা ওকে জানিয়েছেন যে আজই ওর বিয়ে। হুট করে কোনো কথা নেই, বার্তা নেই। কোত্থেকে এলো এই বিয়ের সিদ্ধান্ত? এক দফা হইচই সে অলরেডি করে ফেলেছে। এখন বিয়ে তো সে করবেই না। তার উপর পাত্র হলো ইফতি দিগন্ত চৌধুরী।
দিগন্তকে তো তার পছন্দই ছিল, কিন্তু আজকাল ছেলেটার অহমিকা ওকে নাড়িয়ে দেয়। এত বাজে ভাব দেখায় সে ছেলে, আর শেষমেশ এই লোকটাকেই কিনা ওকে বিয়ে করতে হবে, তাও আবার এভাবে। এটা তো বিয়ে কম, জোর জবরদস্তি বেশি মনে হচ্ছে। ওকে ওর সেফটির জন্য দিগন্ত বিয়ে করছে। এই কথার জোরে তার আবার অহংকার দ্বিগুণ হয়ে যাবে না? সবচেয়ে বড় সমস্যা হলো গত রাতের সব ঘটনা ওর খুঁটিনাটি সহ মনে আছে। দিগন্তর ওকে জোর করে জড়িয়ে ধরা, ঠোঁটে ঠোঁট মিলিয়ে সেই উষ্ণ পরশ নেওয়া, সবটাই ওর স্মৃতিতে স্পষ্ট। একে তো এইভাবে জোর করে চুমু খাওয়াতেও দিগন্তের উপর চরম রেগে আছে, তার উপর আবার ওর বাবা এসে বলছেন ওকে দিগন্তকেই বিয়ে করতে হবে। এক প্রকার ডিসিশনটা ওর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বিয়ে করতে হবে মানে করতেই হবে। এই দিগন্তের সাথে দেখা হওয়া থেকে ঝামেলা, আর এ বেটার গলাতেই কিনা ঝোলাতে চায় ওকে। মেহরাজ সাহেব শুকনো ঢোক গিললেন, নরম স্বরে বোঝানোর খাতিরে বললেন, তুই এত রাগ করছিস কেন? দিগন্ত কি খারাপ ছেলে? বাবা কি তোর খারাপ চাইবে বল? ভালোর জন্যই তো এই ডিসিশন নিতে হলো। জিনিয়া দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা, তা কোন ভালোটার জন্য আপনি আমাকে বলে দিতে যাচ্ছেন শুনি? মেহরাজ সাহেব অসহায় চোখে তাকালেন। ওকে তিনি বলে দিতে চাইছেন? এত বড় একটা কথা মেয়েটা বলতে পারলো? ওনার অসহায় মুখ দেখে জিনিয়া ফের ফুঁসে উঠে বলল, না 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 মিস্টার মেহরাজ, আপনার এই ভুজুং ভাজুং চেহারা করে আমাকে ব্ল্যাকমেইল করে কোনো কাজ হবে না। এটা আমার জীবন মরণের প্রশ্ন, আর আপনি অ্যাডভোকেট হয়ে মেয়েকে বাল্যবিবাহ দিচ্ছেন? ছি ছি, এই আপনার সততার নমুনা? মুহূর্তেই মেহরাজ সাহেবের মুখটা থমথমে হয়ে গেল। অপমান বোধ হলো নাকি রাগ সেটা বলা মুশকিল। জিনিয়ার ফুসফুসানি থামছে না, আর না থামছে একরোখা জেটটা। সকালে উঠে খাবারটুকু পর্যন্ত মুখে তোলেনি, নেয়নি প্রয়োজনীয় মেডিসিনও। তাদের বিয়ের মতো এত গুরুগম্ভীর আলোচনাতেও রাত্রের মাথায় চলছে একটাই কথা, জিনিয়াকে ঔষধটা খাওয়াতে হবে। মেহরাজ সাহেব কড়া গলায় বললেন, এবার একটু বাড়াবাড়ি করছো না তুমি? সব বিপদ তো নিজে ঘাড়ে করে বাড়ি অবধি বয়ে নিয়ে এসেছো। এখন বাবা হিসেবে তোমাকে সেফ রাখার শেষ চেষ্টা করছি শুধু, তাতেও তুমি বেঁকে পড়ছো। আমি যখন বলছি বিয়ে হবে তো হবে, আর সেটা আজই। ব্যাস, কথা ফাইনাল। জিনিয়ার চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে উঠল, ঠোঁট কাঁপছে, হয়তো রাগে নয়তো কান্নায়। সে কাপা গলায় বলল, করবো না। কি করবে? মেরে ফেলবে? মারো। আমি কোথায় বিপদ নিয়ে এসেছি? সব তো তোমার জন্য হয়েছে। আমাকে গ্রামেই রেখে আসতে। আমি কি এখানে আসবো বলেছি? রাত্রি দেখলো জিনিয়া খুব বেশি হাইপার হয়ে যাচ্ছে, রাগের মাথায় যা খুশি বলে দেবে এখন। পরিস্থিতি সামলাতে রাত্রি জিনিয়ার কথা কেটে দিয়ে বলল, আচ্ছা আচ্ছা বুঝেছি, তোমার দোষ না, বাবা ভুল বলেছে, ছাড়ো সেসব। চলো হাত মুখ ধুয়ে নাস্তা খাবে। মেহরাজ সাহেব দমে গেলেও জিনিয়া দমেনি। সে ফের গলা চড়িয়ে বলল, না, যাব না, কিচ্ছু খাবো না। মিস্টার মেহরাজকে আগে বলো এই কথার মীমাংসা করতে। করবো না আমি বিয়ে, যাব না কোথাও। কিসের বিয়ে করব আমি? আমাকে বাঁচানোর নাম করে সওদা করছেন তিনি। আমি বুঝিনি ভাবছেন মিস্টার মেহরাজ? কেন দিচ্ছেন আমাকে? বেছে দিচ্ছেন? ঠিক এ ভয়টাই পাচ্ছিল রাত্রি। জিনিয়া রেগে গেলে আর কিচ্ছু মনে রাখে না, ওর মনের সব কথা তখন মুখে। রাত্রি আর চোখে তাকালো মেহরাজ সাহেবের দিকে। মেহরাজ সাহেবের চোখ জোড়া অস্বাভাবিক লাল হয়ে আছে। তিনি চিৎকার করে বলে উঠলেন, হ্যাঁ, সওদা করেছি, বেচে দিচ্ছি তোমাকে। শুনেছ? এতদিন লালন পালন করেছি না আমি, এখন বিয়ে করে আমাকে শান্তি দাও, ছুটকারা দাও, ঋণ শোধ করো আমার। বিয়েটা তোমাকে করতেই হবে, সেটা যে কোনো মূল্যেই হোক। জিনিয়া রাগে গজগজ করছে। মেহরাজ সাহেব হন্তদন্ত হয়ে স্থান ত্যাগ করতে উদ্যত হলেন। জিনিয়া ফের গর্জে বলল, আমি জিনিয়া হাইরি, মিস হাইরির সন্তান। আমার মাও আপনাকে দায়মুক্ত করে গেছে, আমিও চলে যাব। নিজের সততা শুধু অন্যদের বেলায় দেখালেন, আমাদের। রাত্রি মুখ চেপে ধরল ওর। মেয়েটা রাগের মাথায় যা তা বলছে, বাবা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছেন। সে জিনিয়াকে মিনতি করে বলল, চুপ করো আপু, চুপ করো, পরে খুব আফসোস করবে। কি না কি বলছো, আদৌ বুঝতে পারছো? মেহরাজ সাহেবের বুক যেন কেউ 1000 টনের পাথর রেখে দিয়েছে। পা দুটো মাটিতে গেঁথে যেতে চাইছে। জিনিয়ার প্রতিটি কথা তার কলিজায় এসে বিঁধছে, কিন্তু সেসব যেন এত বছরের জমানো জখমের কাছে সামান্য লাগলো। তিনি হাঁসফাঁস করা এক বুক যন্ত্রণা আর চোখ ভর্তি পানি নিয়ে কোনো রকমের স্টাডি রুমে পৌঁছেছেন। চৌধুরী ভিলার হল রুমে আরেক সমাবেশ। দিগন্ত কুঞ্চিত কপালে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে আফজাল চৌধুরীর দিকে। চোখে সংশয় স্পষ্ট। আফজাল চৌধুরী ছেলেকে পাত্তা না দিয়ে আপাতত বউকে নিয়ে আছেন বিরাট টেনশনে। তার বউ একদিকে অগ্নিদৃষ্টি ছুড়ে তাকিয়ে আছে, পারলে এখনই খেয়ে ফেলে। ছেলের বিয়ে হবে শুনে প্রথমে খুশি হলেও আজ সন্ধ্যায় কাউকে না জানিয়ে এক কাপড়ে বিয়ে করিয়ে নিয়ে আসবে, এটা বলার পর থেকেই ফুঁসে উঠেছে ভদ্রমহিলা। দিগন্তের বাবাকে সেই থেকে বহু ঝড় পোহাতে হচ্ছে। ছেলে সামনে থাকায় হয়তো এখনো মার খেতে হয়নি, নয়তো সেই ডোজও পড়তো। তিশারা বেগম চিবিয়ে চিবিয়ে বললেন,
লুকিয়ে বিয়ে করাবেন কেন? আপনার ছেলে চোর না ডাকাত, নাকি আপনার জাঁকজমকভাবে বিয়ে করানোর সামর্থ্য নেই? আফজাল চৌধুরীর ভয় কথা বের হচ্ছে না। বাইরে যতই নামধামি থাকুক, বউকে তিনি জমের মতো ভয় পান। ভ্যাবলা হেসে বললেন, আহা, বোঝো একটু। মেয়েরাজ চাইছে না এখন কাউকে জানাতে। পরে জাঁকজমক করে না হয় করবো। তারপর মেয়েটাও তো ছোট, 17 বছর বয়স। আইনি ব্যাপার আছে তো। দিগন্ত চট করে বলে উঠল, এক্স্যাক্টলি। ওই মেয়ের তো বিয়ের বয়সই হয়নি। তাহলে এত তাড়াহুড়োয় লুকিয়ে চুপিয়ে বিয়ের দরকারটা কি? আফজাল চৌধুরী কটমটিয়ে তাকালেন ওর দিকে। মনের মধ্যেই বললেন, আবার বড় বড় কথা বলছে। বদমাস ছেলে, একা পাই তোকে একবার। তোর জন্যই আজ এই অবস্থা। দিগন্তের কুঞ্চিত কপালে আরও কয়েকটা ভাঁজ পড়ল। সে এমনকি বলল যে তার বাবা এই চোখে থাকায় সেটাই ধরতে পারল না বেচারা। আফজাল চৌধুরী চাপা স্বরে বলেন, চুপ কর, তোকে জিজ্ঞেস করেছি কিছু? দিগন্ত অবাক হয়ে বলল, আমার বিয়ের কথা বলছো না? আফজাল চৌধুরী কটমটিয়ে উত্তর করলেন, না, মুয়াজের কথা বলছি। দিগন্তের চেহারা মুহূর্তেই রক্তশূন্য হয়ে বিবর্ণ হয়ে গেল। কথাটা আফজাল চৌধুরী কেবল কথার কথা বলেছেন, কিন্তু দিগন্তের মনে হলো কেউ ওর বুকে ছুরি বসিয়ে দিয়েছে। সে চিৎকার করে বলে উঠল, কি? এক চিৎকারে পুরো হলরুম যেন কেঁপে উঠল। স্তম্ভিত হয়ে বসে রইলেন আফজাল চৌধুরী আর দিশারা বেগম। হঠাৎ দিগন্ত এমন চিৎকার করে ওঠার কারণ তারা একজনও বুঝে উঠতে পারলেন না। দিগন্ত থতমত খেয়ে গেল। আবেগের বসে কাজটা করা ওর ভুল হয়ে গেছে। গলা খাঁকড়ি দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলল, আরে তো বলবে না মুয়াজের বিয়ে? আমি আরো ভাবলাম। কথাটা শেষ হতে দিলেন না দিশারা বেগম। মুখের কথা কেড়ে নিয়ে বললেন, ওরে বলদের বাচ্চা, তোর বিয়ের কথা চলে, এটাও বুঝিস না? না হলে আমি এত রিয়েক্ট করতাম নাকি? মুখে গম্ভীর ভাব ধরে রাখলেও মনে মনে দিগন্ত যেন এক অদ্ভুত শান্তি অনুভব করল। সোজা হয়ে বসে বিজ্ঞের মতো বলল, ও। আফজাল চৌধুরী চোখ মুখ কুচকে বন্ধ করে ফেললেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বউ তাকে বলদ বলে? এসব খবর মিডিয়ার হাতে গেলে ওদের টিআরপি বেড়ে সপ্তম আকাশে উঠত। ছোট্ট শ্বাস ছেড়ে দিগন্তকে জিজ্ঞেস করলেন, এই, তুই বিয়ে করবি কি না? দিগন্ত ভাবুক স্বরে বিজ্ঞের মতো আবার বলল, জোর করছো মনে হচ্ছে। হ্যাঁ, করছি। বেআইনি না? তুই করবি কিনা বল। তুমি না আইনের লোক? আফজাল চৌধুরীর ধৈর্যসীমা পেরিয়ে গেল বোধ হয়। তিনি তপ্ত শ্বাস ছেড়ে চিবিয়ে চিবিয়ে বললেন, এই, নাটক করিস না তো। বিয়ে করবি কি না বল, না হলে আমি অন্য রাস্তা দেখি। দিগন্ত তড়াক করে উঠে বলল, করবো না কখন বললাম? করব, করব। আফজাল চৌধুরী এবার তাকালেন দিশারা বেগমের দিকে। তোমার ছেলে রাজি, তাহলে আর তোমার সমস্যার কথা না। বিয়েটা আজই হবে। সন্ধ্যায় তৈরি থেকো সবাই। মৃত্যুপুরীর মতো স্তব্ধ এক বিয়ে বাড়ি। নেই কোনো আলোকসজ্জা, নেই কোনো বাজনা। প্রতিদিন বাড়িটাতে যতটা প্রাণ থাকে, আজ বোধ হয় তাও নেই। নিষ্প্রাণ নির্জন পরিবেশ। দিগন্তের মিডনাইট ব্ল্যাক কারটা এসে থামল জিনিয়াদের বাড়ির ভেতর। ওর বাবা আগে থেকে এসে গেছেন, ও আর মুয়াজ পরে এসেছে। এমন এক পরিস্থিতি যে সবাই মিলে একসাথে আসাও এখন রিস্ক। কখন কোথা থেকে কি খবর পাচার হয়ে যায় তা বলা যায় না। গাড়ি থেকে নেমে মুয়াজ বৈশাখের কালো মেঘের মতো মুখ করে রেখেছে। আর দিগন্তের মনে তখন থেকে লাড্ডু ফুটছে। ওহো, দিগন্ত বেটা, লাড্ডু খা রাহে হো। সেই প্রভাব কিছুটা চেহারাতেও পড়েছে। মিটিমিটি হাসছে কেবল। দিগন্ত এসে দাঁড়ালো মুয়াজের পাশে। মুয়াজের কাঁধে হাত রেখে বলল, কিরে, মুখটা এমন বাংলার মাল বানিয়ে রেখেছিস কেন? মুয়াজ ছোট্ট করে শ্বাস ফেলল। কণ্ঠে হাহাকারের সুর টেনে বলল, বিয়েটা তোর হয়েই যাচ্ছে। গতকাল হাফ বাসর করেছিস, আজ পুরো বাসর করার লাইসেন্স পেয়ে যাবি। আর আমি আমি কিনা দর্শক হয়ে সেসব দেখব। আমার কপালে এত পোড়া। দিগন্তের ইচ্ছে করলো ঘর কাঁপিয়ে হাসতে, কিন্তু নিজেকে সংযত করে সে হাসি গিলে খেল। শত হোক হবু শ্বশুর বাড়ি, ভদ্রতা বজায় রেখে চলতে হবে তো। সে মুখ টিপে হেসে বলল, এত কষ্ট পাস না। বউয়ের আঁচল ধরবো আর আমার শালিকের সাথে তোর লাইনটা ক্লিয়ার করে দেবো নে, চা। মুয়াজ তড়াক করে চোখ বড় বড় করে তাকালো। দিগন্তর কাঁধ চাপড় দিয়ে বলল, কি ভেবেছিস আমি অন্ধ? চোখে দেখি না নাকি কিছু বুঝি না? এবারে মুয়াজও হেসে দিল। হাসির মাঝেই বলে উঠল, বিয়েতে মানুষ শেরওয়ানি পরে শুনছি, আর তুই এমন প্যান্ট শার্ট পরে চলে এলি। কাপড় কেনার টাকা না থাকলে আমায় বলতি, একমাত্র বোন জামাইকে না হয় দান করতাম একজোড়া স্যুট। ওরে দিলদরিয়া মানুষ, সময় তো চলে যায়নি, কাল কিনে দিস। কাল পরে না হয় আবার বিয়ে করলাম তোর বোনকে। মুয়াজ দাঁত কেলিয়ে বলল, এ অফার শুধু আজ প্রযোজ্য। তাই না?
দুজনে হাসি ঠাট্টা করতে করতে হলরুমে প্রবেশ করলো। সামনের সোফায় বসে আছেন আফজাল চৌধুরী আর মেহরাজ সাহেব। আরও একজন প্রৌঢ় বসে আছেন তাদের পাশেই, সম্ভবত কাজী সাহেব। মজার দিগন্ত এগিয়ে গিয়ে দুজনকে সালাম জানালো। অবচেতন মনেই দিগন্তের চোখ দুটো ঘরময় ঘুরতে লাগলো, হয়তো কাঙ্ক্ষিত মানুষটাকে কাঙ্ক্ষিত রূপে দেখার আশায়। কিন্তু আফসোস, তাকে কোথাও দেখা গেল না। দিগন্ত নিজের মনেই ভেবে নিল হয়তো উপরে আছে। সামনে বসে অপরিচিত লোকটা বলল, পাত্র যখন এসে গেল তাহলে এবার কনেকেও নিয়ে আসুন। দিগন্ত এতক্ষণে বুঝতে পারলো এটা হয়তো কাজী, কিন্তু লোকটাকে দেখতে মোটেও মৌলবীদের মতো লাগে না, শুধু গালে চাপদারি আছে। এটা যে কারো থাকতে পারে। অবশ্য মৌলবী হলেই যে কুর্তা পরতে হবে এটাই বা কই লেখা আছে। দিগন্ত ভাবনা ছেড়ে ফেলে। মেরাজ সাহেব উঠে গিয়েছেন উপরের ঘরে। বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও তিনি আর নেমে আসছেন না। সময় যত পেরোচ্ছে সবার মুখ ততটাই থমথমা হয়ে উঠেছে। দিগন্তের মনে ভয় চেপে বসেছে। কিসের যেন এক অস্বস্তি হলো। হাঁসফাঁস করে উঠল মন, অজানা কিছুর ভয়ে। উপরের তলা থেকে মেহরাজ সাহেব হাঁক ছেড়ে ডাকলেন দিগন্তকে। দিগন্ত, একবার উপরে এসো তো। হলঘরের নীরবতায় এক অন্যরকম গুমোট আবহাওয়া তৈরি হলো যেন। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। দিগন্তের বাবা তাকে ধমক দিয়ে বললেন, মুখ চাওয়াচাই না করে তাড়াতাড়ি যা। দিগন্ত তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। মন্থর গতিতে পা ফেলে উঠে চলে গেল উপরের ঘরে। মুয়াজ নিজের জায়গাতেই রইল। তাকে যেহেতু বলা হয়নি তাই সে আর গেল না, তবে মনটা ঠিকই ছটফট করছে। জিনিয়ার রুম তো দিগন্তের চেনা। সে সোজা ঢুকে গেল ওর রুমে। পুরো ঘর তছনছ, যেন এক ধ্বংসযজ্ঞ চলছে সেখানে। সবকিছু এলোমেলো অগোছালো। কাচের পানির জগটা মেঝেতে পড়ে আছে চূর্ণ বিচূর্ণ হয়ে। খাটের এক কোনায় বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে জিনিয়া। কান্নার তোরে সারা শরীর কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। মেহরাজ সাহেব আর রাত্রি ওর সামনে দাঁড়িয়েছেন মুখ ছোট করে, একদম অসহায়ের মতো। দিগন্তকে উদ্দেশ্য করে মেহরাজ সাহেব বললেন, ওকে একটু কোলে তুলে নিচে নিয়ে আসবে, পায়ে ব্যথা তো, আসতে পারবে না। দিগন্ত তাকালো জিনিয়ার দিকে। ওর পায়ের কাছেই পড়ে আছে দামি শাড়ি আর সব স্বর্ণালঙ্কার। দিগন্তের বুঝতে অসুবিধা হলো না জিনিয়ার এই বিয়েতে একদমই মত নেই। মুহূর্তে দিগন্তের মনটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। বুকের ভিতর এক তীব্র যন্ত্রণা অনুভব করল সে, এমন যন্ত্রণা যা আগে কখনো পায়নি। ওর গলাটা শুকিয়ে এলো। শুকনো ঢোক গিলে অস্ফুটে বলল, ও ঠিক আছে? মেহরাজ সাহেব মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালেন। দিগন্ত ভাঙা কাজ ডিঙিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিনিয়ার দিকে। ওর সামনে দাঁড়িয়ে আলতো স্বরে ডাকল, হাইরি, নিচে যাবে? জিনিয়া মুখ তুলে তাকালো। একজোড়া লাল টুকটুকে রক্ত জবার মতো চোখ, কেঁদে কেঁদে চোখের পাতাগুলো যেন ফুলে বালিশ হয়ে গেছে। কপালের চুলগুলো লেপটে আছে, ঠোঁট জোড়া অভিমানে লাল। দিগন্তের বুকটা ধক করে উঠল। মেয়েটা কতক্ষণ ধরে কাঁদছে এভাবে? নিশ্চয়ই প্রচণ্ড মাথা ধরেছে ওর। জিনিয়া এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েই আছে। মেহরাজ সাহেব ফের বললেন, কোলে তুলে নাও, জামা বদলাবে না বলছে ও। দিগন্ত সে কথায় পাত্তা দিল না। জিনিয়াকে একদম নরম স্বরে জিজ্ঞেস করল, বিয়েটা কি তোমাকে জোর করে দেওয়া হচ্ছে? তুমি কি রাজি নাও? জিনিয়া চোখ ঘুরে তাকালো মেহরাজ সাহেবের দিকে। নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তারপর ফের তাকালো দিগন্তের দিকে। দিগন্ত একজোড়া জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। প্রশ্নের উত্তর জানার আকুতি তার চোখে স্পষ্ট। জিনিয়া কোনো কথা বলল না, শুধু দুই বাহু মেলে দিল। দিগন্তকে ইশারা করে বুঝিয়ে দিল তাকে কোলে তুলে নিতে। দিগন্ত এক বাধ্য ছেলের মতো ওর কথা শুনল। আলতো করে ওকে কোলে তুলে নিয়ে নিচের ঘরের দিকে হাঁটা দিল সে। এদিকে মেহরাজ সাহেব স্বস্তির শ্বাস ছাড়লেন। বিয়েটা ভালোই ভালোই মিটলেই হয়। টুকটুকে লাল বেনারসি বা ডিজাইনার শেরওয়ানি নয়, বরং সাদামাটা জিন্স শার্ট আর গায়ে পরে থাকা প্লাজো টি শার্ট পরেই বিয়ে হয়ে গেল ওদের। দিগন্ত আশ্চর্য হলো এটা দেখে। জিনাকে বলার সাথে সাথেই সে কবুল বলে দিয়েছে। আর একবারও কারো দিকে চোখ তুলে তাকায়নি। চোখ নিচের দিকে নিবদ্ধ রেখে একদম চুপচাপ পাথর হয়ে বসেছিল মেয়েটা। তারা এখন চৌধুরী বাড়িতে। হলঘরের সোফায় বসে আছে জিনিয়া, আর তার পাশে বসে আছেন দিশারা বেগম। জিনিয়াকে তিনি খুব মনোযোগ সহকারে দেখছেন। জিনিয়ার এই এলোমেলো রূপ আর ফোলা চোখজোড়া তাকে খুব ভাবাচ্ছে। তিনি কয়েকবার দিগন্তকে প্রশ্ন ছুড়েছেন, ওর এই অবস্থা কেন? দিগন্তের উত্তর একটাই, ও অসুস্থ। যিনি এমনভাবে বসে আছে যেন কেবল তার দেহটাই এখানে পড়ে আছে, আত্মা অন্য কোথাও বিরাজমান। দিগন্ত বিষয়টা বুঝতে পারছে না এমন নয়, কিন্তু জিনিয়া মুখ ফুটে না বললে সে নিজেও কোনো কিছু ধরে নিতে রাজি নয়। সামনে বসে থাকা মেয়েটাকে দেখলে এখন ওর ভেতর বড্ড অধিকার বোধ কাজ করছে। পৃথিবীর সবচেয়ে আপন মানুষ মনে হচ্ছে ওকে। নিজের একান্ত কিছু, যার উপর সির্ফ ওর নিজেরই অধিকার আছে, যে জিনিসটা শুধুই তার। দিশারা বেগম মাথায় হাত বুলিয়ে মাতৃ স্নেহ ভরা কণ্ঠে বললেন, পায়ে ব্যথা বেশি করছে মা? জিনিয়া মূর্তির মতো ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। তিনি ফের জিজ্ঞেস করলেন,
কিছু খাবে? জিনিয়া পূর্বের নেয় আবারও মাথা নাড়ালো। তিশারা বেগম ভাবলেন, বাবা আর বোনকে ছেড়ে এসেছে, তাই হয়তো মনটা বেশিই খারাপ। আবার বিয়েটাও তো কেমন করে হলো। বাচ্চা মেয়েটা এত কিছু সইতে পারে? কেঁদে কেটে চোখে মুখের কি একটা অবস্থা করেছে। তিনি দিগন্তকে উদ্দেশ্য করে বললেন, ওকে নিয়ে যা, একটু রেস্ট করুক। পায়ে ব্যথা করছে হয়তো, বলছে না। ক্লান্ত লাগছে ওকে, ঘুমালে ঠিক হয়ে যাবে। দিগন্ত যেন অস্বস্তিতে পড়ে গেল। বোকার মতো প্রশ্ন করে বসলো, কই নিয়ে যাব? দিশারা বেগম বিরক্ত হলেন। এখন কি মা হয়ে ছেলেকে বলবে তোর বউকে রুমে নিয়ে বুকে নিয়ে ঘুমা? ছেলেটা দিন দিন বড় হচ্ছে আর বাপের মতো বলদ হচ্ছে। তিনি কিছু বলতে গেলেন, কিন্তু সেটা আর বলা হলো না। আফজাল চৌধুরী উপরের তলা থেকে নেমে আসতে আসতে বললেন, ছাদে রেখে আয়। ছাদে? কেন, ছাদে রাখা যায় না? ছাদে কিভাবে থাকবে একা একা? তাহলে তোর ঘরেই নিয়ে যা, তোর সাথে দোকা দোকা থাকলো। দিগন্ত এতক্ষণে ধরতে পারলো তার বাবা যে তার সাথে মজা করছেন। বিয়ে করলে যে বোধ বুদ্ধি লোপ পায় তা আজ ও প্রথম টের পেল। ভাগ্যিস মুয়াজকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, না হলে এই কথা নিয়ে ওকে এক যোগ পচানি খেতে হতো। দিগন্ত সরু চোখে তাকালো ওর বাবার দিকে। দিশারা বেগম আছেন জ্বালায়। এই দুটো বাপ বেটা যেন টম অ্যান্ড জেরি, সারাদিন লেগেই থাকে। তিনি দিগন্তকে তাড়া দিয়ে বললেন, কি রে, নিয়ে যাও ওকে। জিনিয়াকে ফের কোলে তুলে নিল দিগন্ত। জিনিয়ার বেশ ভালোই হলো, বিনা টিকিটে একটা ফ্রি বাহন পেয়েছে যে ওকে বয়ে বয়ে বেড়াচ্ছে। দিগন্ত খেয়াল করলো জিনিয়া কোনো কথা বলছে না, আর না তো ওর দিকে তাকাচ্ছে। বিষয়টা ওকে খুব পোড়াচ্ছে। সবসময় হাসি ঠাট্টা আর পায়ে পা লাগিয়ে ঝগড়ায় মেতে থাকা মেয়েটা আজ এতটা শান্ত কেন? এই স্থিরতা ওকে শান্তির বদলে বরং এক নরকীয় যন্ত্রণা দিচ্ছে। পর্ব 34। জিনিয়ারকে বিছানায় এনে বসিয়ে দিয়েছে দিগন্ত। জিনিয়ার গায়ে এখনও পুরনো পোশাক, প্লাজো আর একটা টি শার্ট। দিগন্তের মনে হলো ওর হয়তো এখন ফ্রেশ হওয়া উচিত। এমনিতেই ঘরদোর ভাঙচুর করে একাকার অবস্থা হয়েছে, তার উপর টি শার্টের কর্নারেও কিসের যেন দাগ লেগে আছে। জিনিয়ার মুখটা একদমই থমথমে হয়ে আছে, নিশ্চুপ হয়ে বসে রয়েছে সে। পায়ের ব্যান্ডেজটাও কিছুটা ময়লা হয়ে গেছে। দিগন্ত ওর হাবভাব কিছুই বুঝতে পারছে না। ও একটু সরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, গোসল করবে? ড্রেস চেঞ্জ করবে? জিনি ওর দিকে তাকালো না, শুধু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সায় জানালো। দিগন্ত ছোট্ট করে শ্বাস ছাড়লো। যাক, অন্তত মতামত জানিয়েছে। না হলে যা গুমমরে বসে আছে, দিগন্ত তো আশাই করতে পারছিল না কিছু। কিন্তু গোসল যে করবে তার ড্রেস কই পাবে? এখানে তো কোনো মেয়েলি পোশাক নেই, বাসা থেকেও আনা হয়নি আর কেনাকাটাও করা হয়নি। তাহলে এবার কি করবে? দিগন্তের ভাবনার সমাধান বের করতে সময় লাগলো না। জিনিয়া তো টি শার্টই পরে, ওর একটা পরিয়ে দিলেই হলো। আপাতত রাতটা তো পার হলো, দিনে না হয় কিনে আনা যাবে। দিগন্ত কাবার্ড খুঁজে সবচেয়ে ছোট সাইজের একটা সাদা রঙের টি শার্ট বের করলো। জিনিয়া নিষ্প্রিয় নয়নে শুধু দেখে যাচ্ছে সবটা। এতটাই শান্ত হয়ে আছে যে ওর নিঃশ্বাসের শব্দটাও পাওয়া যাচ্ছে না। দিগন্ত তোয়ালে, টি শার্ট আর ওর একটা শর্টস নিয়ে রেখে এলো ওয়াশরুমে। এরপর জিনিয়াকে ফের কোলে তুলে নিল। জিনিয়ার শ্বাস প্রশ্বাস আবারও ঊর্ধ্বগতি হয়ে উঠছে। হুট করে স্মৃতিতে ভেসে এলো গতকাল রাতের সেই দৃশ্য। কিভাবে দিগন্ত তার ফার্স্ট কিসটা জোর করে নিয়ে নিয়েছিল। সুযোগ নিয়েছে দিগন্ত। ও একটা জঘন্য পুরুষ। এতক্ষণ মাথায় অন্য কিছু ঘুরলেও এই মুহূর্তে শুরু হলো রাজ্যের আজেবাজে চিন্তা। দিগন্ত ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছে কেন? ওকে গোসল করিয়ে দেবে নাকি? জিনিয়া তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছেন? দিগন্তের সরল উত্তর, ওয়াশরুমে। তো আপনি কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। ওয়াশরুমে যাচ্ছেন মানে? হ্যাঁ, তোমার পায়ে ব্যথা, একা কি করে যাবে, তাই তো নিয়ে যাচ্ছি। আরে, এসব কি আজব কথা! নামান আমাকে, আমি একাই যেতে পারবো, বাড়িতে একাই তো যেতাম। আমি নিয়ে গেলে কি সমস্যা? আপনি একটা ছেলে হয়ে আমার সাথে ওয়াশরুমে যাবেন? আমি তোমার বর, হাইরি। সেসব পরে দেখছি, এখন নামান আমাকে। দিগন্ত ওর কথাটাকে কানেই তুলল না। ওকে নিয়ে পৌঁছে গেল ওয়াশরুমে। সেখানে একটা টুল সে ইতিমধ্যেই রেখে এসেছিল। জিনিয়াকে বসিয়ে দিয়ে বলল, তোমার সাথে গোসল করার স্বাদ জাগেনি আমার। এত বাড়াবাড়ি পর্যায়ে ভাবার দরকার নেই। শাওয়ার শেষ করে ডাকবে আমায়, নিয়ে যাবো এসে। জিনিয়া রাগান্বিত নয়নে তাকালো ওর দিকে। দিগন্ত ঠোঁট উল্টে বাঁকা হেসে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজা চাপিয়ে দিয়ে সেখানেই দাঁড়িয়ে বলল, আমি আছি, কিছু লাগলে ডাকবে আমাকে। জিনিয়া বিড়বিড় করে, রাগে গা জ্বলে যাচ্ছে ওর। ডাকবো তোকে, লুচ্চা একটা! জোর করে চুমু খায়, আবার ওয়াশরুমে এসে রোমান্স করার পয়তারা। বুঝি না আর কি। রাগে গজগজ করতে করতে গোসলটা শেষ করে সে। ওয়াশরুমের দরজায় টোকা পড়ে। দিগন্ত বিগত 40 মিনিট এখানেই দাঁড়িয়েছিল।
বেশ কয়েকবার মনে মনে জিনিয়াকে বকেওছে অবশ্য। রাতের বেলায় কেউ এত লম্বা শাওয়ার নেয়? ঠান্ডা জ্বর বাঁধাবে নির্ঘাত। দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে দিগন্ত। জিনিয়া দাঁড়িয়েছে সামনে, ভেজা চুল বেয়ে টুপটাপ পানি পড়ছে। সদ্যভেজা মেয়েটাকে খুব স্নিগ্ধ লাগছে দেখতে। গায়ের টি শার্টে ওর সাথে দিগন্ত আরামসে ফিট হয়ে যাবে। শর্টস তো প্রায় পায়ের শেষ অবধি এসে গেছে। দিগন্তের হাসি পেল, মনে হচ্ছে ওর জামা কাপড় দিয়ে কেউ কোনো কাকতারুও সাজিয়েছে। কিন্তু হাসলো না সে। হাসলে আবার জিনিয়া জেদ ধরবে। মেয়েটা বড্ড বেশি জেদি। আজকের জন্য ওকে সব দিকে ছাড় দেবে দিগন্ত, কিন্তু কাল আর তা হচ্ছে না। কথা না শুনলেই তুলে আছাড় মারবে। দিগন্ত এগিয়ে গেল ওকে কোলে তোলার উদ্দেশ্যে, কিন্তু জিনিয়া বাগড়া দিয়ে বলল, কোলে তুলতে হবে না, একটু হাতটা ধরলেই যেতে পারবো। কোলে তুললে কি সমস্যা? ভিজে যাবেন আপনি, আমার চুল ভেজা। দিগন্ত ছোট্ট শ্বাস ছাড়ল। কোনো প্রকার পূর্ব সতর্কতা ছাড়াই আচমকা ওকে কোলে তুলে নেয় সে। জিনিয়া চাপা স্বরে বলে, আপনাদের বাড়িতে পা রাখতে না রাখতেই নিজের মন মর্জি চালানো শুরু করে দিয়েছেন? বাহ! উত্তর করে না দিগন্ত। ওকে নিয়ে খাটে বসিয়ে বলে, আমি নিজেও গোসল করব, তাই ভেজা না ভেজা নিয়ে সমস্যা নেই। একটা টি শার্টই তো, ভিজলে চেঞ্জ করে নিব। এত বাড়তি কথা শুনতে চাই না। জিনিয়াকে কথাকুটি শুনিয়ে কক্ষ ত্যাগ করল সে। জিনিয়ার খুব মন খারাপ করছে, ইচ্ছে করছে কাঁদতে, কিন্তু চোখের পানিগুলো শুকিয়েছে বোধ হয়। গত দুদিন তো ভালোই কাঁদল সে। না, জিনিয়া আর কাঁদবে না। শক্ত হতে হবে অনেক, অনেক কিছু করার আছে ওর। কাঁদলে চলবে না, এই পরিস্থিতিকে জয় করতে হবে। এসব নানান কথা ভাবতে ভাবতে দিগন্ত কক্ষে এসে পৌঁছালো। হাতে একটা হেয়ার ড্রায়ার। জিনিয়াকে আলতো করে তুলে বসিয়ে চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে সে। চুলের বাড়তি পানিগুলো হালকা করে শুষে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলো। জিনিয়া অবাক হয়ে তাকিয়ে আছে আয়নায়। আয়নায় দিগন্তকে স্পষ্ট দেখা যাচ্ছে। কত যত্ন নিয়ে ও জিনিয়ার চুলগুলো শুকিয়ে দিচ্ছে। চুলটার উপরে ঠায় বসে আছে জিনিয়া, শুধু দিগন্তকেই দেখছে। দিগন্ত সেদিকে ভ্রুক্ষেপ নেই, সে নিজের কাজেই মগ্ন। কাজটা সে এত নিখুঁতভাবে করছে যে জিনিয়ার আইটাই করে জানতে ইচ্ছে করছে, দিগন্ত এসব শিখল কোত্থেকে? এভাবে তো রাত্রি আপু চুল শুকিয়ে দিতে পারে না। চুল শুকানো শেষ হলে জিনিয়াকে আবারও খাটে বসিয়ে দিল দিগন্ত। জিনিয়া চুপচাপ বসে বসে শুধু দিগন্তের চলাফেরা দেখছে, একটা কথাও সে বলছে না। দিগন্ত ওকে উদ্দেশ্য করে বলল, এখন কি খাবে তুমি? হালকা কিছু দেবো নাকি ভাত নিয়ে আসবো? জিনিয়া কিছুই বলে না। এত সব কাণ্ড কারখানার মাঝে তার মনেই পড়েনি যে সে রাতের খাবারটা খায়নি। চুপচাপ দিগন্তের দিকে তাকিয়ে রইল সে, দৃষ্টি অন্যমনস্ক। দিগন্ত আবারও জিজ্ঞেস করলো, কি খাবে বলো? হালকা কিছু? জিনিয়া এবার উত্তর করলো, ক্ষুধা নেই আমার। দিগন্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এই মেয়ে সোজা কথায় কিছুই করতে চায় না। সে আবারও বলল, ক্ষুধা নাই লাগতে পারে, কিন্তু মেডিসিন নিতে হবে। জিনিয়া তবুও বেঁকে বসল, দিগন্তের দিকে কড়া দৃষ্টিতে তাকালো। সে ফের বলল, খাবো না বললাম তো। দিগন্ত মনে মনে ঠিক করেছিল জিনিয়ার সাথে আজ খারাপ ব্যবহার করবে না, কিন্তু এই মেয়ে তার ধৈর্যের সীমানা রাখছে না। সে জিনিয়াকে অপেক্ষা করতে বলে নিচে চলে গেল, হয়তো খাবার আনার উদ্দেশ্যে। জিনিয়া মুখ বাঁকালো। কেন তাকে দিগন্তের কথা শুনতে হবে? এই পরিস্থিতি কেন এত বিরক্তিকর লাগছে ওর কাছে? অভিমানে আর রাগে টানটান হয়ে শুয়ে পড়ল সে। খাবে না ও, এখন ঘুমিয়ে পড়বে। কারো কথা শুনবে না। ওর কিসের দায় পড়লো সবার কথা শোনার? ওর ঘুম পেয়েছে, ও ঘুমাবে ব্যাস। কারো কথা শোনার সময় নেই। খাবার দাবার নিয়ে দিগন্তের উপরে উঠে আসতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগলো। ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে সেগুলো ওভেনে দিয়ে গরম করে নিয়ে এসেছিল। ও রাত্রের কাছে একবার শুনেছিল জিনিয়ার বিরিয়ানি খুব পছন্দ। দিগন্তেরও বিরিয়ানি খুব প্রিয়, তাই চৌধুরী বাড়িতে কম বেশি বিরিয়ানি রান্না হয়ই। দিগন্ত ঘরে এসে দেখলো জিনিয়া উল্টো হয়ে শুয়ে আছে। কপাল কুঁচকে তাকালো সে। কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটা কি আদৌ ঘুমিয়েছে নাকি শুধুই ঘুমে নাটক করছে? ঘড়িতে এখন সময় প্রায় 1টা। দিগন্ত হাতের প্লেটটা বেডসাইড টেবিলে রেখে দিল। জিনিয়ার কাছাকাছি গিয়ে আলতো স্বরে ডাকল, হাইরি, এই হাইরি। কোনো সারা শব্দ নেই। দিগন্ত উকি দিয়ে দেখল চোখের পাতা ভারী হয়ে আছে, শ্বাস প্রশ্বাসও ঘন। এই মেয়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে। দিগন্ত আপন মনে হাসল। কি কপাল, বাসর রাতে কিনা আমার বউ ঘুমিয়ে গেল। বাসর রাত নিয়ে মানুষের কতই না স্বপ্ন থাকে, আর আমার সব স্বপ্ন এভাবেই ভেঙে গেল। হায় রে দিগন্ত, তোর কপালই খারাপ। তুই খাবার আনতে যাস আর তোর বউ ঘুমিয়ে পড়ে। নিকুচি করেছে বাসর রাতের। ওয়ার্ল্ডের বেস্ট বাসর রাত পালন হয়েছে তোর, গিনেসে নাম উঠবে। এসব জিমটিম কোনো কাজে দিল? বাসরই করতে পারলি না, চ্যা। কিন্তু বাসর রাত তো আর ফাঁকা যেতে দেওয়া যায় না। এ রাত জীবনে একবারই আসে। দিগন্ত আবারও ওকে দিল। জিনিয়া কি সত্যিই ঘুমে নাকি নাটক করছে? মনে হচ্ছে ঘুমিয়েই আছে।
ও দিগন্তের টি শার্ট পরে আছে, যেটা ওর তুলনায় ভীষণ বড়। দিগন্ত খুব সাবধানে অতি সন্তর্পণে টি শার্টের পেছনের গলাটা সামান্য নামানোর চেষ্টা করলো। কাজটা ও এতটাই ধীরে করেছে যেন জিনিয়া বিন্দু মাত্র টের না পায়। বারবার উকি দিয়ে জিনিয়ার ঘুমের গভীরতাও পরীক্ষা করে নিচ্ছে সে। জিনিয়া তখন গভীর নিদ্রায় নিমগ্ন। দিগন্তের হাত কাঁপছে অস্বাভাবিকভাবে। ও চেয়েও নিজেকে স্থির করতে পারছে না, কিন্তু নিজের কাজও থামালো না সে। গলাটা সামান্য নামাতেই পিঠের সেই কুচকুচে কালো তিলটা দৃশ্যমান হয়ে উঠল। দিগন্ত খুব ধীরে সেখানে ঠোঁট চোয়ালো। ওর তপ্ত শ্বাস আছড়ে পড়ল জিনিয়ার পিঠে। একবার, দুবার, তিনবার হালকা স্পর্শে সেখানে চুমু এঁকে দিল সে। বিড়বিড় করে বলল, সেই স্টেজ পারফরমেন্সের দিক থেকে খুব জ্বালিয়েছিস বেহায়া দিল। আজকে তোর টেস্ট নিয়েই নিলাম। জিনিয়ার গায়ে চাদর টেনে দিয়ে দ্রুত সরে এলো দিগন্ত। আবার গোসল সারতে হবে ওকে। অযথাই আজ খুব ঘাম হচ্ছে ওর। গরম পড়েছে বোধ হয়। পর্ব ৩৫। সকালে কারো নরম ডাকে ঘুম ভাঙল জিনিয়ার। মাথায় যত্নে হাত বোলাচ্ছে কেউ, নরম স্বরে ডাকছে, জিনি ওঠো। জিনার মস্তিষ্কে সবকিছু হুট করে ধরা দিল না। সে ভাবছে সে এখনো তার নিজের বাসাতেই আছে। ঘুমের রেশ কাটেনি যে। চোখ বুঝেই বলল, আর একটু ঘুমাই না রাত্রে আপু। দিশারা বেগম হাসেন। মেয়েটা বুঝি এখনো নিজেকে ও বাড়িতেই ভাবছে। তিনি আদুরে গলায় বললেন, উঠে খেয়ে দে, ওষুধটা খাও, তারপর না হয় আবার ঘুমিয়ে পড়বে। এতক্ষণে তন্দ্রা ছুটল বোধ হয় জিনিয়ার। সে তরাক করে তাকালো। চোখ মেলে দেখে দিশারা বেগম তাকিয়ে আছেন, মুখে এক চিলতে হাসি। জিনিয়া ধরফর করে উঠে বসে এদিক সেদিক তাকিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করল। দিশারা বেগম বলেন, গুড মর্নিং আম্মা। আম্মার সম্বোধনে জিনিয়া স্থির হয়ে তাকায় দিশারা বেগমের দিকে। মহিলার গায়ের সুবাসেও যেন মাতৃ স্নেহ বয়। জিনিয়া মুচকি হেসে উত্তর দেয়, গুড মর্নিং। ইফতি বলে গেল গতকালকেও নাকি খাওনি। এখনও ওষুধ স্কিপ করলে তো চলবে না। চলো, খেয়ে আবার ঘুমিয়ে পড়বে না হয়। জিনিয়া আইটাই করে। তার কেমন অস্বস্তি হচ্ছে। নতুন পরিবেশ, নতুন মানুষ। জিনিয়ার এলোমেলো দৃষ্টি দেখে হয়তো সেটা টের পান দিশারা বেগম। ওর হাত ধরে বলেন, ফ্রেশ হবে আগে চলো, এরপর একটু ঘুরে দেখবে বাড়িটা, মন ভালো হয়ে যাবে। এ বাড়িতে তো তুমি প্রথম এলে, আগে আসা হয়নি। চৌধুরী বাড়িটা কিন্তু সুন্দর। চলো চলো, মুখ ধোবে। জিনিয়া মিনমিন করে জিজ্ঞেস করলো, দিগন্ত কোথায় গেছে? দিশারা বেগম বিছানা ছেড়ে উঠতে উঠতে বলেন, পার্টি অফিসে গেছে হয়তো। আর কই যাবে? জিনিয়া নিশ্চুপ তাকিয়ে রইল। দিশারা বেগম উঠে গিয়ে হাট করে দিগন্তের কাভার্ড খুলে দিলেন। জিনিয়ার চোখ গেল সেথায়। সারা কাভার্ড জুড়ে একটা 90s ভাইব আছে। সাদা আর কালো ছাড়া ভিন্ন রঙের কাপড় নেই বললেই চলে। দু একটা হয়তো ব্রাউন আর ব্লু পাঞ্জাবি উকে দিচ্ছে, তবে ম্যাক্সিমামই কালো আর সাদা পোশাক। দিশারা বেগম ঘাটাঘাটি করতে করতে আপন মনে বললেন, এখানে তো ওর যা টি শার্ট আছে সবই তো বড় বড়। তোমার গায়েটাই তো সবচেয়ে ছোট। তাহলে এবার করবে কি? জিনিয়া নিজের দিকে তাকালো। দিগন্তের বিশাল টি শার্টে জড়িয়ে আছে সে। এতক্ষণে এই বিষয়টা তো মাথায় থেকে বেরিয়ে গিয়েছিল। দিশারা বেগমের ঘাটাঘাটি এখনও জারি আছে। জিনিয়া কাবার্টের দিকে আরও ভালো করে তাকায়। তার জানা মতে এর ভিতরে ক্যামেরা সেট করা আছে। তার চোখ দুটো সেটাই খোঁজার চেষ্টা করছে। জিনিয়া নড়ে চড়ে বসলো। মেঝেতে পা ফেলে নেমে আসতে চায়, কিন্তু পায়ের ব্যথাটা কমার বদলে আজ বাড়ন্ত লাগলো। জিনিয়া চোখমুখ কুঁচকে ফেলে। দাঁড়াতে গিয়ে খুব কষ্ট হয়ে যায় তার। কোনো মতে দাঁড়িয়ে দিশারা বেগমকে বলল, আমার বাসা থেকে কোনো ড্রেস পাঠানো হয়নি আন্টি? দিশারা বেগম থমথমে মুখে তাকালেন জিনিয়ার দিকে। মাত্রই ফুরফুরে মেজাজে থাকা মানুষটার মুখটা আচমকে এমন গম্ভীর হয়ে যাওয়ার কারণটা বুঝে উঠতে পারল না জিনিয়া। দিশারা বেগম গম্ভীর মুখে বললেন, কি বললে? জিনিয়া পড়ে গেল বিপাকে। বলছিলাম, আমাদের বাসা থেকে আমার ড্রেসগুলো পাঠায়নি। সেটা না, আমাকে কি বললে? আপনাকে কি বললাম? আন্টি বললে না? জি। আমি তোমার আন্টি হতে যাব কেন? জিনি অবাক হয়ে বলে, আন্টি না? আমি তোমার শাশুড়ি হই। কালকে আমার ছেলেকে বিয়ে করলে না? তাহলে আন্টি ডাকবে কেন? ডাকবে আম্মু, আর না হয় শাশুমাও ডাকতে পারো। ওটাও শুনতে ভালোই, কিন্তু এই আন্টি ফান্টি ডাকা চলবে না। জিনিয়া যেন হাফ ছেড়ে বাঁচে। এতক্ষণ একটা অদ্ভুত আতঙ্কে পড়েছিল। ফিক করে হেসে বলল, বয়স তো আপনার আমার আপু হওয়ার মতো। দেখে কেউ বলবেই না আপনার অমন দামড়া একটা ছেলে আছে। তবুও সম্পর্ক তো আর মিথ্যা হয়ে যাবে না। আমি আপনাকে তাহলে আম্মু বলেই ডাকবো। দিশারা বেগম মিছে রাগ দেখিয়ে বললেন, আমার ছেলেকে দামড়া বলা? জিনিয়া ঠোঁট চেপে হাসছে। দিশারা বেগম সহজ আর মিশুকে মহিলা, সেটা ওর জানা আছে। আবারও হেসে দিশারা বেগম বললেন, তা অবশ্য ঠিকই বলেছিস। ও ছেলে দামড়াই, ঘটে বুদ্ধি নেই একেবারে। জিনিয়া চেঁচিয়ে বলে,
সহমত। অতপর ঘর কাঁপিয়ে দুজনেই খিলখিলিয়ে হাসে। ল্যাপটপের ওপর থেকে সবটাই দেখলো দিগন্ত। কাভারের ছোট্ট 4টা ক্যামেরা আর ঘরের কোণে লাগানো ক্যামেরা সব থেকেই ও দেখতে পাচ্ছে। বউ আর মায়ের হাসি দেখে এই পর্যায়ে ওর হাসি পেল না। যে হাসির খোরাক হয়েছে তার কি আর হাসি পায়? পাশে মুয়াজ বসে অতি কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করছে। দিগন্ত হতাশ শ্বাস ছেড়ে ঘাড় বাঁকিয়ে ওর দিকে তাকাতেই নিজের চাপা হাসিটাকে উগরে দিল মুয়াজ। হাসতে হাসতে বলল, ভাই, কত ভালো তোর কপাল। তোর বউ আর তোর মায়ের মধ্যে মনে হয় গলায় গলায় ভাব হবে। এমন কপাল চাইলেও পায় না মানুষ। তুই তো ড্যাম লাকি ব্রো। জিনিয়াকে নিয়ে হলঘরের সোফায় বসালেন দিশারা বেগম। এটুকু আশাতেই ওর জান বেরিয়ে গেছে। আর পুরো বাড়ি ঘোরা তো এখনো স্বপ্ন। মেয়েদের দিয়ে তিনি বাইরের গার্ডদের বলিয়ে দিয়েছেন বাড়ির ভিতর যেন কোনো পুরুষ প্রবেশ না করে। জিনিয়া এখনও সেই টি শার্ট আর শর্টস পরেই আছে। দিশারা বেগম দিগন্তকে সকালেই বলেছেন শপিংয়ের বিষয়ে। জিনিয়া হল করে বসে তাকিয়ে তাকিয়ে দেখছে সবটা। বাড়ির পরিবেশ, বাড়ির কাজের লোকগুলো, সবকিছু যেন সূক্ষ্ম দৃষ্টিতে মেপে নিচ্ছিল সে। তিশারা বেগম রান্নাঘর থেকে কফি আর ক্রোসেন্ট নিয়ে এলেন। জিনিয়া খানিক অবাকই হয়েছে তার নাস্তা দেখে। গোল গোল চোখে তাকিয়ে রয়েছে সে। দিশারা বেগম হয়তো ব্যাপারটা ধরতে পেরেছেন। তিনি হেসে বললেন, ইফতি তো বলে গেল তুমি এসব পছন্দ করো, তাই করলাম। খাবে না? জিনিয়া মাথা দোলায়। খাবো তো। জিনিয়া কফির কাপে চুমুক বসালো। নিশারা বেগম আবার রান্নাঘরের দিকে ছুটেছেন। জিনিয়া কফিটা টেস্ট করতে টের পেল এটা ওর রেগুলার ড্রিঙ্কিং কফি ব্র্যান্ডি। সে কুঞ্চিত কপালে তাকালো কফির কাপের দিকে, ফের আয়েশ করে চুমুক বসালো। জিনিয়া খেতে খেতে ভাবনার সুতো বুনে চলল। ইফতি দিগন্ত চৌধুরী, আমাকে নিয়ে আপনার কতটুকু স্টাডি করা হয়েছে? এক রাতেই এত কিছু জেনে গিয়েছেন? নাকি আপনি আমার প্রতি আমার চেয়েও বেশি অবসেসড? খেলার দান কি উল্টে গেল? আমি কি কোনো দান মিস করলাম তাহলে? এতটাই সূক্ষ্ম পর্যবেক্ষণ যে আমার খাদ্যাভ্যাসটাও টুকে নিয়েছে। জিনিয়া ওর মুখভঙ্গি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করলো। সে জানে হলঘরের আনাচে কানাচে তো বটেই, পুরো চৌধুরী বাড়ি জুড়েই কানায় কানায় সিসিটিভি ক্যামেরা বসানো। এখানে তার প্রতিটা মুভমেন্ট রেকর্ড হবে। সে যদি ডান থেকে বামে তাকায় সেটাও মিস যাওয়ার কথা নয়। আর দিগন্ত যে এগুলো এই মুহূর্তে পর্যবেক্ষণ করছে সেটাও ওর ধারণাকৃত। দিগন্ত ল্যাপটপের ওপারে বসে আসলেই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ওকে। মুয়াজর পাশে বসে বসে ওর হাবভাব দেখছে। কিরে ভাই, এমন করে স্টক করছিস কেন মেয়েটাকে? সকাল থেকে দেখলাম না এক মিনিটও তুই ওকে চোখের আড়াল করলি। দিগন্ত কপাল কুঁচকে তাকালো মুয়াজের দিকে। আমার একটা সন্দেহ আছে। কিসের সন্দেহ? বিয়েটা নর্মাল লাগলো তোর কাছে? নর্মাল বিয়ে বলে নাকি এটাকে? ফালতু কথা বলবি না। নর্মাল কই, জোর জবরদস্তির বিয়ে। হ্যাঁ, সেটাই তো। একটু থেমে গিয়ে দিগন্ত ফের বলে, মেহরাজ সাহেবের মতো মানুষ তার মেয়েকে এভাবে মতের বিরুদ্ধে বিয়ে দিল, তাও আবার বাল্যবিবাহ। জিনিয়া কিন্তু এখনো 18 হয়নি। মুয়াজ আবারও বলল, তাছাড়া রাত্রিকেও তো এখনো বিয়ে দেয়নি। বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে এভাবে হুট করে পার করে দেওয়া, ব্যাপারটা কেমন যেন ঠেকছে না। দিগন্ত চুপ হয়ে গেল। মুয়াজের কথার কোনো উত্তর না দিয়ে আবারও ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখল সে। স্ক্রিনে দেখা যাচ্ছে জিনিয়া এখনও কাঁদছে। গায়ে ওর সেই ঢিলেঢালা সাদা টি শার্ট, এলোমেলো চুলে একটা অগোছালো মেসি বান করা। ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসল দিগন্ত। ওর চোখের কোণে এক ধরনের বিজয়ের তৃপ্তি। ল্যাপটপ থেকে নজর না সরিয়েই শীতল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, সে যাই হোক, আমি যা পাওয়ার পেয়ে গেছি। বাকি সব আই ডোন্ট ফাকিং কেয়ার। দিনটা জিনিয়ার একে ওকে দেখেই কেটেছে। পায়ের ব্যথার কারণে ইচ্ছা থাকলেও পুরো বাড়িটা ঘুরে দেখা হয়নি তার। দুপুরবেলা খাওয়া পর্যন্ত জিনিয়া নিচের ঘরে ছিল। এরপর ওকে উপরে রেখে আসা হয়েছে, আর নিচে নামেনি সে। সন্ধ্যায় দিশারা বেগম এলেন জিনিয়ার ঘরে। অঘরে ঘুমাচ্ছেও। হয়তো অ্যান্টিবায়োটিকের প্রভাবে ঘুমটা একটু বেশি গভীর হয়েছে। জিনিয়াকে টেনে টুনে তুললেন দিশারা বেগম। ঠুলো ঠুলো চোখে জিনিয়া তাকালো তার দিকে। দিশারা বেগমের চোখে মুখে তখন রাজ্যের আনন্দ উপচে পড়ছে, যেন কোনো কিশোরী তার প্রিয় সখীকে মনের মতো করে সাজাতে চাইছে। জিনিয়া ডাগর ডাগর চোখে শুধু তাকিয়ে রইল। দিশারা বেগম ওর সামনে একটা লাল টকটকে পাতলা শিফনের শাড়ি তুলে ধরলেন। বিকেলের মরা আলোয় শাড়িটা যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। তিনি জিজ্ঞেস করলেন, এটা সুন্দর না? জিনিয়া চোখ কচলে তাকালো, মাথা ঝাঁকিয়ে অস্ফুটে বলল, দিশারা বেগম উৎসাহে জিনিয়ার হাত ধরে একরকম লাফিয়ে উঠলেন, যেন অনেক বড় কোনো যুদ্ধ জয় করেছেন তিনি। বললেন, চল। জিনিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? শাড়ি পরবি। জিনিয়ার গলায় রাজ্যের ক্লান্তি আর প্রশ্ন, এখন শাড়ি পরবো কেন? আমি বললাম তাই। আর তোর কি এখানে অন্য কোনো জামাকাপড় আছে? কিছুক্ষণ পর ইফতি ফিরবে।
জিনিয়া নির্বিকারভাবে উত্তর দিল, ফিরুক। তুই কি এভাবেই ওর সামনে থাকবি? কিভাবে? গোসলটাও তো করিস নি আজ ঠিক মতো, এভাবে নোংরা হয়ে থাকবি? দিগন্ত এবার অভিমানী কণ্ঠে ঠোঁট উল্টে বলল, তুমি আমাকে নোংরা বললে আম্মু? দিশারা বেগম জিভ কেটে হাহা করে উঠলেন। আহা, সরি বেটা, কিন্তু ইফতি আসার আগে তোর ফ্রেশ হওয়া দরকার না? জিনিয়া এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তোমার ছেলে স্পেশাল কিছু মনে হচ্ছে কেন? দিশারা বেগম ওর কোনো কথাই কানে তুললেন না, একরকম টেনে নিয়ে যেতে যেতে বললেন, চল তো। যুদ্ধ জয়ের মতো আনন্দে আত্মহারা হয়ে আছেন দিশারা বেগম। তার যে মেয়ের শখ ছিল তা কেবল পূরণ হয়েছে, এবার তাকে নিয়ে আহ্লাদ করার পালা। জিনাকে তিনি লাল শাড়িতে মুড়িয়ে দিয়েছেন, মহিলা দারুণ মডার্ন। শাড়ি পরিয়েছেন বাটারফ্লাই স্টাইলে। জিনিয়ার কোমরে স্বর্ণের কোমরবন্ধনী পরিয়ে দিয়েছেন নিজ হাতে। জিনিয়া নিষেধ করলেও শোনেননি, বরং তার শখের বৌমাকে শখের বয়সে সাজতে নানান ধরনের উপদেশ দিলেন। জিনিয়া ইচ্ছার বিরুদ্ধেই তাকে তার কাজ করতে দিয়েছে। আজকাল তো সবই ওর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, তবে এটা হলে আর মন্দ কি। জিনিয়া শুধু দেখলো তার কিশোরী সুলভ আচরণ। তারা রেডি হয়েছে দিশারা বেগমের বেডরুমে, তাই এসব দিগন্তের চোখ এড়িয়েছে। এই রুমে কোনো ক্যামেরা নেই। জিনিয়ার চুলগুলো খোলা, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে উইংড আইলাইনার দিয়ে দিয়েছেন শাশুড়িমা। তিনি শতবার নজর টিকাও লাগালেন। জিনিয়ার হতাশ শ্বাস ছাড়ে, তাকে নিয়ে যেন সব খেলামেলা চলছে আর কি। জিনিয়াকে সম্পূর্ণ তৈরি করে দিগন্তের রুমে দিয়ে গিয়েছেন দিশারা বেগম। তাও বেশ অনেকক্ষণ হলো, কিন্তু দিগন্তের ফেরার নাম নেই। জিনিয়া অবশ্য ওর জন্য অপেক্ষায় বসে নেই, তার এসবে মাথা ব্যথাও নেই। তার যাবতীয় চিন্তা এখন নিজের ফোনটা নিয়ে। আসার সময় তাড়াহুড়ো আর আতঙ্কে ও বাড়িতে ফোনটা ফেলে এসেছে। আর আজ সারাদিনেও ও বাড়ির কেউ আসেনি। সকালে দিগন্তকেও পায়নি যে ওর ফোন থেকে রাত্রিকে একটা কল করবে। হতাশায় বারবার দীর্ঘশ্বাস ছাড়েছে। আনমনে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে এপাশ ওপাশ ঘুরে নিজেকেই দেখলো কয়েক পলক। নিজের মনেই বিড়বিড় করে উঠল, ওয়াহ জিনি, ইউ আর টু মাচ হট ইউ নো। এত সুন্দর হইলি কেমনে রে? স্বর্ণের কোমরবন্ধনীটা লাইটের আলোয় চিকচিক করে উঠছে। জিনিয়া সেথায় আলতো হাত বোলালো। জিনিসটা আসলেও সুন্দর। বাটারফ্লাই স্টাইলের শাড়ি ও নিজে পরতে পারে না। সত্যি বলতে ও শাড়ি পরতেই জানে না। আগে কোনো ফাংশন থাকলে রাত্রি আপু পরিয়ে দিত, আর আজ পরালেন দিশারা বেগম। খারাপ না, ভালোই লাগছে। খোলা চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে। জিনিয়া আয়নায় নিজেকে দেখছে আর আপন মনেই মুচকে মুচকে হাঁটছে। ঠিক তখনই দরজা ঠেলে কেউ ভেতরে আসার আওয়াজ পেয়ে চমকে পেছনে তাকালো সে। সামনে দিগন্ত দাঁড়িয়ে। জিনিয়াকে এই অবস্থায় দেখে সে যেন এক মুহূর্তে পাথর হয়ে গেল। কোনো কথা নেই, নড়াচড়া নেই, কেমন একখানা হ্যাবলা টাইপ চেহারা করে তাকিয়ে আছে। হাতের ব্যাগপত্রগুলো অলক্ষেই চুপ করে মেঝেতে পড়ে গেল। দিগন্তের এই আকস্মিকতায় জিনিয়া নিজেই একটু কেঁপে উঠল। কিন্তু দিগন্তের কোনো হেলদোল নেই। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। ওর চোখ দুটো যেন জিনিয়ার কোমরে গিয়ে আটকে গেছে। কোমরবন্ধনীর চাকচিক্য হয়তো ওর চোখে সইল না। চোখ মুখ কুচকে বন্ধ করে ফেলল দিগন্ত। একটা শুকনো ঢোক গিলল। এরপর অস্ফুট স্বরে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনলেন প্রিয়তাপুর লেখা নেতার পতন গল্প থেকে পর্ব 32, 33, 34, 35। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।